সালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যশোর বোর্ড 2020 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন এখানে বলা হলো এফ সাচ দ্যাট আর রিলেট টু আর এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 5 ডিভাইডেড বাই 2x + 3। এটা হচ্ছে উদ্দীপক। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন এখানে এরকম তীর চিহ্ন দেখতে পাবো, এখানের মধ্যে কিছু পরিচয় তুলে ধরা হয়েছে, আমাদের সামনে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। সেটা কি? যে এটা একটা ফাংশন, এই যে লেখা হয়েছে এফ ফাংশন। এফ ফাংশন কখনো কখনো এখানে জি দেওয়া থাকে, তাহলে জি ফাংশন। আচ্ছা, তো এখানে এফ দেওয়া, তাহলে এফ ফাংশন। এবার বলা হলো এই যে তীর চিহ্নটা দেখতেছেন আপনারা, তীর চিহ্নটা, এই তীর চিহ্নের বামে যেই অক্ষরটা আছে এটাকে বলা হয় ডোমেন, আর তীর চিহ্নের ডানে যেই অক্ষরটা আছে এটাকে বলা হয় কোডোমেন। তীর চিহ্নের বামের অক্ষরটাকে বলা হবে ডোমেন, ডানের অক্ষরটাকে বলা হবে কোডোমেন। তাহলে এফ একটি ফাংশন, ফাংশনটির ডোমেন হচ্ছে আর অর্থাৎ বাস্তব সংখ্যার সেট, এবং কোডোমেন হচ্ছে আর বাস্তব সংখ্যার সেট। এবার ফাংশনটা আমাদের সামনে দিয়ে দিল যে ফাংশনটা হচ্ছে এক্স চলকের একটি ফাংশন, 2x - 5 ডিভাইডেড বাই 2x + 3। তো এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। এখানে ক নম্বর প্রশ্নে বলা হলো এফ এর ডোমেন নির্ণয় করো, অর্থাৎ এফ নামের যেই ফাংশনটা আছে তার ডোমেন নির্ণয় করার জন্য আমরা এখন এটার ডোমেন বের করব। ডোমেন কি? চলকের মান হিসেবে আমরা কাদেরকে বসাইতে পারতেছি, চলকের মান হিসেবে কাদেরকে বসাইতে পারতেছি তারাই হচ্ছে ডোমেন। আমরা এই ফাংশনটার মধ্যে চলকের মান হিসেবে যাদেরকে বসাইতে পারবো তারাই হচ্ছে এই ফাংশনটির ডোমেন। তো আমরা এখন এই যে ডোমেন যে নির্ণয় করতে যাব, চলকের মান আমরা কাদেরকে বসাইতে পারবো এটা যে খুঁজে বের করবো কীভাবে করে। যেহেতু এখানের মধ্যে একটা ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশের হর আছে এখানে 2x + 3। মনে রাখতে হবে একটা ভগ্নাংশের হর কোনোভাবেই 0 হইতে পারবে না, কারণ আমরা যদি ভগ্নাংশের হরটা যদি শূন্য হয়ে যায়, একটা ভগ্নাংশের লব এবং হর যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই ফাংশনটা আর সামনের দিকে রান করবে না, সামনের দিকে আগাবে না। কারণ হর যদি শূন্য হয় আমরা আর সামনের দিকে এগোতে পারবো না, রেজাল্ট বের করতে পারবো না। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে হর যেন শূন্য না হয়। তাহলে এখানের মধ্যে হর হিসেবে কি আছে? 2x + 3। এই যে এক্স দেখা যাচ্ছে, আমি এক্সের মান এমন কাউকে বসাবো না যাতে করে এই হর 0 হয়ে যায়। আমি এক্সের মান হিসেবে এমন কাউকে বসাবো না যাতে করে হর শূন্য হয়ে যায়, আমাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে চলেন আমরা এখন এই হর যেন কোনোভাবে শূন্য না হয় সেই ব্যবস্থাটা করি, তাহলেই আমাদের সামনে ডোমেনটা চলে আসবে। তো এই হচ্ছে সমাধানটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এখানে আমরা বললাম দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 5 ডিভাইডেড বাই 2x + 3। এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই যে হর এটা যদি শূন্যর সমান না হয়, এই হরটা যদি শূন্যর সমান না হয়, ধনাত্মক হোক ঋণাত্মক হোক কোনো আপত্তি নাই, ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা হোক কোনো আপত্তি নাই, কিন্তু শূন্য যেন না হয়। তাহলে 2x + 3 নট ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই +3কে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে 2x নট ইকুয়াল টু -3। আমরা যদি এক্সকে একা রেখে এই 2কে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে x নট ইকুয়াল টু -3/2। তাহলে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাংশনটার মধ্যে x এর মান -3/2 হতে পারবে না। বাস, x এর মান -3/2 হতে পারবে না। -3/2 বাদে অন্য যে কোনো সংখ্যা বসতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি -3/2 আমরা এখানে বসাই তাহলে আমাদের এটা সঠিক হবে না। কেন? কারণ এটা যেই অবস্থাতে আছে প্রিয় শিক্ষার্থীরা, এটা যেই অবস্থাতে আছে আপনারা সবাই দেখেন, আমরা যদি এখানের মধ্যে x এর মান হিসেবে -3/2 বসাই, এই যে নিচেও যদি -3/2 বসাই, তাহলে কি সমস্যাটা হয় আসলে আমরা একটু দেখি। সেটা হলো এই যে 2 আর 2 কাটা, -3 + 3, 2 আর 2 কাটা, তাহলে থাকে -3 - 5। তাহলে উপরে হয় -8 আর নিচে হয় 0। তখন কি আমরা আর সামনের দিকে এগোতে পারবো? -8/0 আমরা কি আর সামনের দিকে এগোতে পারবো? আমরা আর সামনের দিকে এগোতে পারবো না।
তাহলে কোনোভাবেই আমরা ভগ্নাংশটার হর হিসাবে 0 যেন না হয় সেই ব্যবস্থা করব। তাহলে আমরা দেখলাম এখানে হর 0 হয়ে যায় কখন, যখন আমরা x এর মান হিসাবে -3/2 বসাই। এই কারণেই এই অঙ্কটার মধ্যে আমরা x এর মান হিসাবে -3/2 বসাবো না, এটা বাদে বাস্তব সংখ্যার অন্য যে কোনো সংখ্যা আমরা বসাতে পারবো, কোনো আপত্তি নাই। আচ্ছা, তো এখন আসেন আমরা এখানে ওইটা বলি যে x এর মান -3/2 এর সমান হবে না, তাহলে ডোমেন হবে বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে -3/2 বাদে যে কোনো সংখ্যা। দেখেন এখানে কিন্তু মূলত এখানে বাদ বোঝানো হয়েছে, বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে -3/2 বাদে যে কোনো সংখ্যা এই অঙ্কে বসতে পারবে। তাহলে আমাদেরকে তারা ডোমেন বের করতে বলছিল, তাহলে আমরা এখন ডোমেন নির্ণয় করে দিলাম যে এই ফাংশনটার ডোমেন হলো r-3/2, অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে -3/2 বাদে অন্য যে কোনো সংখ্যা। এবার দেখেন নিচে আমরা একটা তথ্য লিখে দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের সবার বোঝার সুবিধার্থে। কেন লিখলাম এটা, কি লিখলাম এখানের মধ্যে আমি এটা একটু বলি। সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের মধ্যে কি দেওয়া ছিল, আমরা যখন উদ্দীপকটা পড়েছি আপনাদেরকে সবাইকে বললাম যে এই যে তীর চিহ্নটা দেখতেছেন, তীর চিহ্নের বামের অক্ষরটা দ্বারা ডোমেনকে বোঝানো হয়, আর তীর চিহ্ন ডানের অক্ষরটা দ্বারা কোডোমেনকে বোঝানো হয়। তো এই যে এখানের মধ্যে ফাংশনটার ডোমেন হিসেবে বাস্তব সংখ্যার সেট বলা আছে, কিন্তু আমরা অঙ্ক সমাধান করতে গিয়ে দেখলাম বাস্তব সংখ্যার সেট পুরাটা রেজাল্ট না, বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে -3/2 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো হচ্ছে এই অঙ্কের ডোমেন। বাস্তব সংখ্যার সেট সম্পূর্ণটা না, বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে -3/2 এই সংখ্যাটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো হচ্ছে ডোমেন। কিন্তু এখানে তো একদম পুরো সরাসরি বাস্তব সংখ্যার সেট দিয়ে দিছে, অর্থাৎ -3/2 সহ দিয়ে দিছে। এটা আসলে ভুল হয়ে গেছে, উদ্দীপকের এই জায়গাটার মধ্যে এটা ভুল হয়ে গেছে, এটা আমরা কারেকশন করে দিছি। এই যে এটা আমরা এখানে কারেকশন করে দিছি, আমরা বলে দিছি যে বিশেষ দ্রষ্টব্য যে এখানে যেই শর্ত দেওয়া আছে এই শর্ততে আমরা এই ফাংশনটাকে সংজ্ঞায়িত নয় এমনটা পাবো, মানে এটা সঠিক হবে না। এখানে যেই শর্ত দেওয়া আছে এই শর্ত অনুযায়ী এটা সঠিক হবে না, কারণ বাস্তব সংখ্যার সেটের পুরাটা সকল সংখ্যা যদি এখানে বসানো যায় তাহলে -3/2ও বসানো যাবে, আর -3/2 বসাইলে তো হর 0 হয়ে যায়। তাহলে এই শর্তটা যদি আমরা মানি তাহলে আমরা এখানের মধ্যে সঠিকভাবে ফলাফল বের করতে পারবো না, এটা সংজ্ঞায়িত হবে না, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অনির্ণয় হয়ে যাবে। এই কারণে আমরা লিখে দিলাম যে এই শর্তে এটা সংজ্ঞায়িত না। তো f such that r -3/2 রিলেট টু r, এই শর্ত বিবেচনা করে আমরা ফাংশনটার ডোমেন নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু এই জায়গাটার মধ্যে একটু ভালো করে মনোযোগ দিই। আমরা শর্তটা নতুন করে এখানে মধ্যে লিখলাম, আমরা শর্তটা নতুন করে এখানের মধ্যে আপনাদেরকে লিখে দেখাইলাম। সেটা হচ্ছে যে ফাংশনটার এই যেখানে যে তীরচিহ্ন দেওয়া, তো তীরচিহ্নের বামের যেই অংশটা এটা হচ্ছে ডোমেন, বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে -3/2 বাদে সব সংখ্যা হচ্ছে ডোমেন, আর এই সাইডে কোডোমেন। এটা হচ্ছে নতুন করে আমরা শর্ত বিবেচনা করে এটার সমাধানটা করেছি, অর্থাৎ উদ্দীপকে যেই শর্তটা দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী অঙ্ক সামনের দিকে এগোবে না, ঠিক আছে, ফলাফল বের করা যাবে না। এই জন্য আমরা এই শর্ত দিয়ে অঙ্কটা করেছি। আচ্ছা, এবার আসেন আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলল f একটি একক ফাংশন কিনা যাচাই করো। আমাদেরকে বলে নাই যে এই যে f নামের যে ফাংশনটা দেওয়া এটা একক ফাংশনই, এটা তোমরা প্রমাণ করে দেখো, এটা বলে নাই। আমাদেরকে বলছে এই ফাংশনটা কি একক ফাংশন কিনা এটা তোমরা যাচাই করে আমাদেরকে জানাও। তো প্রিয় শিক্ষার্থীরা, একক ফাংশন কাকে বলে এটা নিয়ে আমাদের এই অধ্যায়ের যে বেসিক আলোচনা সেখানে একদম ডিটেইলসে আলোচনা করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই জন্য এখন আর বিস্তারিত আলোচনা করব না, এখন সরাসরি একক ফাংশন কিনা এটা যাচাই করব কোন পদ্ধতিতে, জাস্ট আমরা ওই পদ্ধতিটা নিয়ে এখন আলোচনা করি। আশা করি আপনারা সবাই অধ্যায়ের শুরু থেকেই দেখতেছেন, অধ্যায়ের শুরু থেকে দেখলেই একদম বেসিক সহকারে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আচ্ছা, তো এই যে একক ফাংশন, এই একক ফাংশন কিনা এটা আমরা কিভাবে করে বুঝবো, সেটা হচ্ছে এই ক্ষেত্রে সবাই একটু, আমি এখন শুধু পদ্ধতিটা বলে যাই, যেহেতু ক নাম্বার অঙ্ক করতে গিয়ে অনেকক্ষণ সময় লেগে গেল, আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যাটা দিলাম, তো এখন আর এখানের মধ্যে অনেক বেশি সময় নেওয়ার দরকার নাই।
সরাসরি কথা বলা আরম্ভ করি। এক এক ফাংশন কিনা এটা যাচাই করা হয় কিভাবে করে বা এটা নির্ণয় করা হয় কিভাবে করে। যেই ফাংশনটা আমাদেরকে দিল, আমরা অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসব অঙ্কের ভিতরে। অঙ্কের বাইরে থেকে, আমি কিন্তু একদম শুরু থেকে বলতেছি, অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসব অঙ্কের ভিতরে। নিয়ে এসে বলবো এই দুইটা চলক হচ্ছে এই ফাংশনটার ডোমেন। প্রথম কথাই আমার থাকবে এই দুইটি চলক হচ্ছে এটার এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার এই যে দুইটা ডোমেন আমি নিলাম, এই দুইটা ডোমেনকে আমি ফাংশনের মধ্যে বসাবো। মনে করেন আমি দুইটা ডোমেন হিসেবে এ আর বিকে নিয়ে আসলাম, যে এ আর বি হচ্ছে এই ফাংশনটার ডোমেন, এই ফাংশনটার ডোমেন, ঠিক আছে, ডোমেনের অন্তর্ভুক্ত এ এবং বি। এটা আমি কিন্তু লিখবো ধরি, হ্যাঁ ধরি বা মনে করি যে এ এবং বি হচ্ছে এফ ফাংশনের ডোমেনের অন্তর্ভুক্ত। তাহলে এখন আমি এই ফাংশনটার মধ্যে বসাবো, তখন আমি কি পাবো? এফ অফ এ। এই বি আমি ফাংশনটার মধ্যে বসাবো, তখন আমি কি পাবো? এফ অফ বি। তখন আমরা এই এফ অফ এ এবং এফ অফ বি তাদের মাঝখানে সমান চিহ্ন বসাবো। এদেরকে সমান ধরে, এই দেখেন এই যে ধরি, এদেরকে সমান ধরে আমি সামনের দিকে আগাবো। অঙ্কটা আমি করতে থাকবো, অঙ্কটা করতে থাকবো, অঙ্কটা করতে থাকবো। এক পর্যায়ে আমি দেখব এ ইকুয়াল টু বি আমার সামনে চলে আসবে। অর্থাৎ আমি যে অঙ্কের বাইরে থেকে দুইটা চলক আনছিলাম তারা আসলে দুইটা ভিন্ন কেউ না, তারা উভয়ের সমান সমান। আমি যে অঙ্কের বাইরে থেকে দুইটা ডোমেন নিয়ে আসছি তারা আসলে দুইটা ভিন্ন ভিন্ন কেউ না, দুইটা আসলে একই, দুইটা আসলে একই, পরস্পর সমান। যখন আমি এই ধারাবাহিকতাটা বজায় রাখব, ধরি এই দুইটা হচ্ছে এই ফাংশনের ডোমেনের অন্তর্ভুক্ত, এবার ডোমেনদেরকে ফাংশনের মধ্যে বসাইলাম, ক্যালকুলেশন করলাম। যখন আমি দেখব এ আর বি পরস্পর সমান, অর্থাৎ যাদেরকে আমি নিয়ে আসছিলাম অঙ্কের বাইরে থেকে তারা পরস্পর সমান, তখন আমি বলবো ফাংশনটা এক এক ফাংশন, মানে এটা যা এটা তা, এক এক, এটা যা এটা তা, এটা বসাইলেও যা হয় এটা বসাইলেও তা হয়, একদম মানে দুইটা ভিন্ন হচ্ছে না, একই রেজাল্ট হচ্ছে, এক এক ফাংশন, এক এক ফাংশন, দুইটা একই, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এই পদ্ধতিটা আমরা অবলম্বন করব, তাহলেই এক এক ফাংশন কিনা সেটা নির্ধারণ হয়ে যাবে। যদি দেখি যে না এই দুইটার মাঝখানে সমান চিহ্ন আসে নাই, আমি অঙ্ক করতেছি কিন্তু এরা দুইজন পরস্পর সমান হয় নাই, তাহলে আমি বলবো এটা এক এক ফাংশন না। আর যদি দেখি যে এরা দুইজন পরস্পর সমান হইছে, তাহলে আমি বলবো এই ফাংশনটা এক এক ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আরেকবার একটু শুরু থেকে বলে ফেলি, আমাদেরকে যখন কোনো একটা ফাংশনকে এক এক ফাংশন কিনা এটা যাচাই করতে বলবে বা নির্ণয় করতে বলবে, সবার প্রথমে অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসব, নিয়ে এসে বলবো এরা হচ্ছে এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত। এবার ওই দুইটা ডোমেনকে ফাংশনের মধ্যে বসাবো, এফ অফ এ এফ অফ বি, তারা পরস্পর সমান, এটা বলে আমি অঙ্কের সামনের দিকে আগাবো। অঙ্ক চলবে চলবে চলবে, এক পর্যায়ে আমি দেখব যে অঙ্কের মধ্যে কি যেই দুইটা চলককে নিয়ে এসেছিলাম তারা কি সমান, এটা দেখা যায় কিনা, তারা সমান এটা দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে আমরা বলবো এই ফাংশনটা হচ্ছে এক এক ফাংশন। যদি তাদেরকে সমান দেখা না যায় তাহলে বলবো এটা এক এক ফাংশন না। তাহলে চলেন আমরা এখন এই খ নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখানে যে বললাম দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 5 ডিভাইডেড বাই 2x + 3, এফ অফ এক্স এক এক হবে যদি ও কেবল যদি, দেখেন এই যে এখান থেকে আমরা একটা শর্ত খুব গুরুত্ব সহকারে তুলে ধরতেছি যে এই ফাংশনটা এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি, যদি ও কেবল যদি এ এবং বি এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত হয়, এ কমা বি বিলংস টু ডোম এফ, ডোমেনকেই সংক্ষেপে ডোম বলা হয়, এ এবং বি বিলংস টু ডোম এফ, অর্থাৎ এফ ফাংশনটির ডোমেনের অন্তর্ভুক্ত, এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে এ ইকুয়াল টু বি হয়। এটা কিন্তু পুরোটা শর্ত প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখেন এই দুইটা লাইন, এটা কিন্তু পুরোটা একটা শর্ত, হ্যাঁ একটা শর্ত। এফ অফ এক্স এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি এ এবং বি এই ফাংশনটির ডোমেনের অন্তর্ভুক্ত হয়, এবং সেই ক্ষেত্রে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে এ ইকুয়াল টু বি হয়, এ ইকুয়াল টু বি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ফাংশনটা হবে এক এক ফাংশন। ওকে ফাইন, তাহলে আমরা এখন লিখলাম যে ধরি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি।
তাহলে আমি যখন এক্সের জায়গায় এ বসাচ্ছি, এই যে এক্সের জায়গায় এ বসাচ্ছি, তাহলে আসলে মানটা বসাইয়া দিই এক্সের জায়গায় এ বসাইয়া দিই, তাহলে এই যে এখানে এ বসবে, এখানে এ বসবে, 2a - 5 ডিভাইড বাই 2a + 3। ওকে, এফ অফ বি, তাহলে এক্সের জায়গায় বি বসতেছে, তাহলে এখানে বি বসবে, এখানেও বি বসবে, 2b - 5 ডিভাইডেড বাই 2b + 3 আমরা বসাইলাম। এখন আমরা কি করব, আমরা এখন আর গুণন করব, কি করব, আর গুণন করব, 2a - 5 এটার সাথে 2b + 3 গুণ, আবার 2a + 3 এটার সাথে 2b - 5 গুণ। আচ্ছা, তাহলে 2a দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করেন, -5 দ্বারা ব্র্যাকেটকে গুণ করেন, এই লাইনটা আসবে। 2a দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করেন, +3 দ্বারা ব্র্যাকেটকে গুণ করেন, এই লাইনটা আসবে। আমরা যদি এই লাইনের মধ্যে তাকাই, আমরা দেখতে পাবো দুই দিকেই 4ab একই জিনিস দুই পক্ষ থেকে বাদ দিয়ে দিলে অঙ্কের কোনো ক্ষতি হয় না। একই পরিমাণ মানে সমপরিমাণ জিনিস উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলে অঙ্কের কোনো ক্ষতি হয় না। যেহেতু এখানেও +4ab, এখানেও +4ab বাদ, দুই দিক থেকেই বাদ, -15 দুই দিক থেকেই বাদ, একই পরিমাণ জিনিস দুই দিক থেকেই বাদ। বাকি থাকবে কি +6a, এই যে প্রিয় শিক্ষার্থীরা, বাকি থাকবে কি +6a - 10b, -10a + 6b, এতটুকু জিনিস বাকি থাকবে। এই সাইডে এটা বাকি, এই সাইডে এটা বাকি, মানে এরা অবশিষ্ট আছে। আমরা এখন দেখতেছি এখানে a, এখানে b, এখানে a, এখানে b, একই অক্ষর যারা তারা একপাশে চলে যাক, আমরা এই যে a আর এখানের a একপাশে নিয়ে আসি, এখানের b আর এখানের b এক সাইডে নিয়ে যাই, অর্থাৎ a গুলো একদিকে চলে যাক, b গুলো একদিকে চলে যাক। ক্যালকুলেশন করে দেখলাম 16a = 16b, দুই দিক থেকে 16 বাদ, তাহলে a = b। ওয়াও, কি হয়ে গেল, আমরা অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে এসে বলছি যে এরা হচ্ছে এই ফাংশনের ডোমেনের অন্তর্ভুক্ত। এবার এই ডোমেনগুলোকে ফাংশনে বসাই বলছি এরা সমান। এবার অঙ্ক চলছে, অবশেষে আমরা দেখলাম ওই দুইটা চলক তারা পরস্পর সমান, তাদের মধ্যে কোনো ভিন্নতা নাই, তারা একই জিনিস। তাহলে সেই ক্ষেত্রে এই ফাংশনটা এক এক ফাংশন। আচ্ছা, এই হচ্ছে পদ্ধতি। যখনই আমাদেরকে এক এক ফাংশনের কথা বলবে আমরা এই সিস্টেমে অঙ্ক করব। আমি এখন একটু বলে দিই, কখনো কখনো a আর b না ধরে x1 x2 এরকমটাও ধরা হবে, তখন এই যে x এর জায়গায় x1 বসানো হবে, x এর জায়গায় x2 বসানো হবে, এইভাবে করে অঙ্ক চলবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই খ নাম্বার অঙ্কটার সমাধান করা হয়ে গেল। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে, f একটি অনটু ফাংশন কিনা নির্ধারণ করো। প্রিয় শিক্ষার্থীরা, অনটু ফাংশন কি জিনিসটা, সেটা হচ্ছে ওই যে সার্বিক ফাংশন, আপনারা শিখছেন সার্বিক ফাংশন, এটাকে ইংরেজিতে বলা হয় অনটু ফাংশন। সার্বিক ফাংশন, অনটু ফাংশন, দুইটা একই অর্থ, একই জিনিস। আচ্ছা, তাহলে এই ফাংশনটাই যে f, এই ফাংশনটা অনটু ফাংশন কিনা সেটা নির্ধারণ করো। আচ্ছা, কোনো একটা ফাংশন সার্বিক ফাংশন বা অনটু ফাংশন কিনা সেটা কিভাবে করে নির্ধারণ করা হয়, আসলে আমরা এখান থেকে শুরু করি। আমাদেরকে মূল যেই ফাংশনটা দেওয়া থাকবে, মানে প্রশ্নে যেই ফাংশনটা দেওয়া থাকবে, আমরা সেই ফাংশনটা লিখব। সেই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। কি বের করব? বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন বের করার পর বিপরীত ফাংশন থেকে রেঞ্জ বের হয়ে যাবে, বিপরীত ফাংশন থেকে রেঞ্জ বের হবে। এখন আমি একটু কথাটা এখনই ক্লিয়ার করি। বিপরীত ফাংশনের যেটা ডোমেন, মূল ফাংশনের সেটা রেঞ্জ। কথাটা খেয়াল করি, বিপরীত ফাংশনের যেটা ডোমেন, মূল ফাংশনের সেটা রেঞ্জ, তাহলে আমি বিপরীত ফাংশন বের করব, সেখান থেকে যে ডোমেনটা পাবো সেটা মূল ফাংশনের রেঞ্জ। বিপরীত ফাংশনটা যে বের করব, সেখান থেকে যে ডোমেনটা পাবো সেটা মূল ফাংশনের রেঞ্জ। আচ্ছা, আমরা মূল ফাংশনের রেঞ্জ পাবো, এই বিপরীত ফাংশন থেকেই আমি মূল ফাংশনের রেঞ্জটা পেয়ে যাব। বুঝতে পারছেন তো কীভাবে করে পেয়ে যাব? বিপরীত ফাংশনের ডোমেন যেটা, মূল ফাংশনের রেঞ্জ সেটা, একই জিনিস। আচ্ছা, মূল ফাংশনের রেঞ্জ, এই যে মূল ফাংশনের রেঞ্জ আমি বের করলাম, এই রেঞ্জটা যদি কোডোমেনের সমান হয়, এই রেঞ্জ যদি কোডোমেনের সমান হয়,
কোডোমেন এর সমান হয় তাহলে বলবো এই মূল ফাংশনটা সার্বিক ফাংশন অর্থাৎ অনটু ফাংশন। আর যদি মূল ফাংশনের রেঞ্জ কোডোমেনের সমান না হয় তাহলে আমি বলবো এটা সার্বিক ফাংশন না। আবার একটু দেখি, সবাই একটু সিরিয়ালটা একটু মনে রাখি। আমাদেরকে প্রশ্নে যেই ফাংশনটা দেওয়া থাকবে তাকে লিখব, ফাংশনটার বিপরীত ফাংশন বের করব, বিপরীত ফাংশনের ডোমেন যা মূল ফাংশনের রেঞ্জ তা একই জিনিস। মূল ফাংশনের রেঞ্জ যদি মূল ফাংশনের কোডোমেনের সমান হয়, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কোডোমেন কোথা থেকে পাবো? এই যে তীর চিহ্নের ডান দিকেরটা এটাই হচ্ছে কোডোমেন। মূল ফাংশনের রেঞ্জ সেটাই হচ্ছে মূল ফাংশনের কোডোমেন আর কি। মূল ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন যেটা মূল ফাংশনের রেঞ্জ সেটা। এবার মূল ফাংশনের রেঞ্জ যদি এই কোডোমেনের সমান হয় তাহলে সেটা হয়ে যাবে অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। আর যদি মূল ফাংশনের রেঞ্জ কোডোমেনের সমান না হয় তাহলে এই ফাংশনটা অনটু ফাংশন বা সার্বিক ফাংশন হবে না। তাহলে চলেন আমরা এখন প্রশ্নটার সমাধানটা করে ফেলি। আমি এটা লিখে করাই দিই, আপনাদেরকে লিখে করাই দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করতেছি। দেওয়া আছে f of x equal to 2x minus 5 divided by 2x plus 3। আমরা এখন এটার বিপরীত ফাংশন বের করব, তাই না? এটা মূল ফাংশন, আমরা এই মূল ফাংশনটার বিপরীত ফাংশন এখন নির্ণয় করব। মনে করি y equal to f of x equal to 2x minus 5 divided by 2x plus 3। পরবর্তী লাইনে যাই। এখানে এই y এর সাথে f of x এর সম্পর্ক করব, y এর সাথে এটারও সম্পর্ক করব, এবং সম্পর্ক করতে গিয়ে আমরা x কে একা রাখবো। y এর সাথে যখন এটার সম্পর্ক তৈরি করব x কে একা রাখবো, y এর সাথে যখন এটার সম্পর্ক করব x কে একা রাখবো। তাহলে y ইকুয়াল টু f of x, এই fটা যখন এই সাইডে আসবে f ইনভার্স মানে বিপরীত হয়ে যাবে, বিপরীত। এই fটা এখানে এই সাইডে যখন আসবে তখন এটা বিপরীত, f ইনভার্স y ইকুয়াল টু x। অতএব x ইকুয়াল টু f ইনভার্স y। এবার y এর সাথে এই অংশটার সম্পর্ক তৈরি করব। আবার y ইকুয়াল টু 2x মাইনাস 5 ডিভাইডেড বাই 2x প্লাস 3। এই y এর সাথে আমরা গুণ করতে পারি 2xy প্লাস 3y 2x মাইনাস 5। পরবর্তী লাইনে গিয়ে আমরা যে কাজটা করতে পারি, 3yটা এখানে থাকুক, মাইনাস 5 এই সাইডে আসুক, 2xyটা ওই সাইডে গিয়ে মাইনাস 2xy। আমরা 3y প্লাস 5 এখান থেকে x কমন নিতে পারি, 2 মাইনাস 2y। স্যার বলবেন স্যার 2 তো কমন নেওয়া যায়। আপনারা বলতে পারেন যে স্যার 2 তো কমন নেওয়া যায়, আমরা 2কে কমন নিব না, কারণ আমার উদ্দেশ্য এক্সকে একা রাখা, আচ্ছা ঠিক আছে। পরবর্তী লাইনে গিয়ে 2 মাইনাস 2y তাকে এই সাইডে নিয়ে আসবো, 3y প্লাস 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2y। এই সাইডে x একা, তাহলে আমরা এখন এক্সটাকে লিখলাম 3y প্লাস 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2y। পরবর্তী লাইনে গিয়ে প্রিয় শিক্ষার্থীরা এই যে x দেখতেছেন আপনারা, এই x এর পরিবর্তে আমরা লিখতে পারি f ইনভার্স y। এবং এটা কোথা থেকে পেলাম? এই যে দেখেন কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম x ইকুয়াল টু f ইনভার্স y। তাহলে আমি x এর পরিবর্তে এটা লিখতে পারি, তাহলে আমরা এখন x এর পরিবর্তে এটা লিখলাম। এই সাইডে যা আছে তাই থাকবে, 3y প্লাস 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2y। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে মূল ফাংশনটার বিপরীত ফাংশন বের করা। মূল ফাংশনটার বিপরীত ফাংশন কোনটা? মূল ফাংশনটা ছিল f of x, বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স x। এটা মূল ফাংশন আর এটা বিপরীত ফাংশন, তাহলে এটা নির্ণয় করা আমার টার্গেট।
তাহলে এফ ইনভার্স ওয়াই বের হয়েছে, আমি এখন এফ ইনভার্স এক্স বের করব। অর্থাৎ সবই ঠিকঠাক আছে, ওয়াইয়ের জায়গাতে এক্স বসিয়েছি, ওয়াইয়ের জায়গাতে এক্স বসিয়েছি, তাহলে এখানের মধ্যে ওয়াইয়ের জায়গাতে এক্স বসাবো, 3x + 5 2 - 2x। ওকে, তাহলে আমরা দেখতেছি, তাহলে আমরা বিপরীত ফাংশনটা নির্ণয় করে ফেললাম, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 3x + 5 ডিভাইডেড বাই 2 - 2x। তো এই যে বিপরীত ফাংশনটা আমরা নির্ণয় করলাম, এখন বিপরীত ফাংশন থেকে আমরা কি পাবো? আমরা ডোমেন নির্ণয় করব। বিপরীত ফাংশনের ডোমেন কেন? কারণ বিপরীত ফাংশনের ডোমেন যা, মূল ফাংশনের রেঞ্জ তা। কারণ সার্বিক ফাংশনের সাথে এই রেঞ্জের সম্পর্ক কিভাবে করে? মূল ফাংশনের রেঞ্জ মূল ফাংশনের কোডোমেন যদি সমান হয় তাহলে ওই ফাংশনটা সার্বিক ফাংশন। মূল ফাংশনের রেঞ্জ মূল ফাংশনের কোডোমেন সমান হলে ওই ফাংশনটাকে বলা হবে সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন। তাহলে আমরা বিপরীত ফাংশনের ডোমেনটা বের করি, এখান থেকে আমরা রেঞ্জটা জেনে যেতে পারবো। তাহলে এখানে আমি যে ডোমেন বের করব, যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাহলে কোনোভাবেই হর যেন 0 না হয়, হর যেন 0 না হয় আমাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে 2 - 2x not equal to 0, 2 not equal to 2x, 2 divided by 2 not equal to x, অতএব x not equal to 1, অর্থাৎ x 1 এর সমান হবে না। এই বিপরীত ফাংশনটাতে আমি যে ডোমেন বসাবো, আমি x এর মান 1 বসাতে পারবো না, এছাড়া বাস্তব সংখ্যার সেটের যে কোনো সংখ্যা বসাইতে পারবো, শুধুমাত্র 1 বসাইতে পারবো না। কারণ আমি যদি 1 বসাই তাহলে 2 - 2 0 হয়ে যাবে, হর হয়ে যাবে 0, তাহলে এই ভগ্নাংশটার সামনে আগানো যাবে না, তাহলে এটা ঠিক হবে না। এই জন্য এই বিপরীত ফাংশনের ডোমেন হিসাবে কারা বসবে? আমরা বলবো যে অতএব এফ ইনভার্স এক্স এর ডোমেন সেটি হচ্ছে r-1, এটা হচ্ছে বিপরীত ফাংশনের ডোমেন। আবার বিপরীত ফাংশনের ডোমেন যেটা, সেটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। মূল ফাংশন, এই যে এফ অফ এক্স, এটা মূল ফাংশন, এর রেঞ্জ সমান r-1, তাহলে এটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। আমরা যদি একটু প্রশ্নে তাকাই, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এই যে ডোমেনটা তো ঠিক নেই, আপনারা জানেন মূল ফাংশনের ডোমেনটা তো আমরা কারেকশন করে দিছি, তাই না? মূল ফাংশনের আমরা এটা কারেকশন করে দিছি, এফ সাচ দ্যাট r-3/2, তারপরে এদিকে হচ্ছে আর, অর্থাৎ ফাংশনটার ডোমেন হচ্ছে এটা আর কোডোমেন হচ্ছে এইটা। এটা হচ্ছে মূল ফাংশনের তথ্য। তাহলে কোডোমেন ঠিক আছে নাকি? কোডোমেন ঠিক আছে বাস্তব সংখ্যার সেট। তাহলে আমরা যে এখন অঙ্কটা করতেছি, এখানে মূল ফাংশনের রেঞ্জ বের হয়েছে এইটা, এটা মূল ফাংশনের রেঞ্জ, আর মূল ফাংশনের ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে আপনারা বলেন দুইটাকে এক হইল? রেঞ্জ r-1 আর কোডোমেন r, তাহলে r-1 এইটা আর r এটা কি সমান হইল? না, সমান হইল না। তাহলে আমরা এই কথাটাই বলবো যে এফ অফ এক্স এর রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন, অর্থাৎ মূল ফাংশনের রেঞ্জ আর কোডোমেন সমান হয় নাই। যেহেতু মূল ফাংশনের রেঞ্জ আর কোডোমেন সমান হয় নাই, অতএব এফ অনটু ফাংশন নয়। প্রশ্নে কি বলছে? এফ একটি অনটু ফাংশন নির্ধারণ করো। এফ অনটু ফাংশন নয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু এটা প্রমাণ বা দেখাবার কোনো অঙ্ক না, আমাদেরকে নির্ধারণ করতে বলছে, আমরা নির্ধারণ করলাম যে এফ অনটু ফাংশন নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা অঙ্কটা করলাম, কিভাবে করে করলাম? আমাদেরকে মূল যেই ফাংশনটা দেওয়া ছিল, মনে হবে আপনাদের কাছে এটা মনে অনেক লম্বা, কিন্তু না, এটা আপনারা যখন লিখতে যাবেন না, খুব দ্রুত গতিতে লিখতে পারবেন। আমাদেরকে মূল যেই ফাংশনটা দেওয়া থাকবে, আমরা সেই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন বের করার জন্য ওয়াই
সমান দিয়ে এদেরকে লিখবো। এবার ওয়াইয়ের সাথে সবার সম্পর্ক তৈরি করব, এক্সকে একা রাখবো। ওয়াইয়ের সাথে সম্পর্ক তৈরি করলাম, এক্সকে একা রাখলাম। ওয়াইয়ের সাথে সম্পর্ক তৈরি করলাম, এক্সকে একা রাখলাম। এবার এক্সের পরিবর্তে এক্সের যেই মান সেটা বসাই। এখন আমার বিপরীত ফাংশন বের করতে চাই, এফ ইনভার্স এক্স। এই যে বিপরীত ফাংশনের ডোমেনটা আমি বের করতে চাই, বিপরীত ফাংশনের ডোমেনটা বের হইছে r-1। তো বিপরীত ফাংশনের ডোমেন যেটা, মূল ফাংশনের রেঞ্জ সেটা। তাহলে মূল ফাংশনের রেঞ্জ আর মূল ফাংশনের কোডোমেন সমান কিনা তুলনা করলেই আমরা বুঝে যাব। মূল ফাংশনের রেঞ্জ আর কোডোমেন যেহেতু সমান হয় নাই, তাহলে মূল ফাংশনটা অন টু ফাংশন বা সার্বিক ফাংশন না, আমরা এটাই জানিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা যশোর বোর্ড 2020 সালে এসেছে, এই প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে যখন খুশি তখন প্র্যাকটিস করতে গিয়ে কোনো একটা অঙ্কের সমস্যা হলে বা বুঝতে না পারলে, কঠিন লাগলে, কনফিউশন তৈরি হলে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।